নির্বাচন সে দিবে না, সে চাইছে এখানে দেখুন তার শব্দের ভিতরে, তার বিবৃতির ভিতরেই আছে সবকিছু যদি ঠিক মতো সমাধান হয়, হ্যাঁ, সে কি সমাধান করবে তার এজেন্ডার ভিতরে। মানে আমি 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 একটা জায়গায় এইখান থেকে একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, তাহলে কি কোথাও আপনি একটা আশঙ্কা করছেন যে এই যে সবকিছু ঠিকঠাক থাকলে এই কথাটার মধ্যে, এই কথার জাগলারির মধ্যেই নির্বাচন আরো পিছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র কোথাও না কোথাও তৈরি হতে পারে? নির্বাচন পিছিয়ে দেওয়া, নির্বাচন অনিশ্চিত করে দেওয়া এবং দেশে একটা যত প্রকার মানে একটা টার্মোয়েলিং সিচুয়েশন তৈরি করতে পারলে নির্বাচনের কথা মানুষ আর বলবে না, সে ওই দিকে যাচ্ছে। কিন্তু এই দিকে গেলে যে টার্মোয়েলিং এর দিকে যদি যায়, দেশে যদি ক্রমবর্ধমান অশান্ত হয়ে যায়, হ্যাঁ, অশান্ত হয়ে গেলে বাংলার মানুষ কি করবে সে এটা হিসেব করেনি, কাউন্ট করেনি। এখন বাইরের লোকেরা একটা ক্রেডিবল নির্বাচন না করলে, ইনক্লুসিভ নির্বাচন করলে বাইরে তার কোনো নির্বাচনই, তার আন্ডারে কোনো নির্বাচন ক্রেডিবল হবে না, ফ্রি ফেয়ার হবে না, এটা সাধারণ মানুষ জানে, পৃথিবীর অন্যরাও জানে। তো তাকে বারবার বলা হয়েছে যে ইনক্লুসিভ নির্বাচন মানে কি, সকল দলের পার্টিসিপেশন হতে হবে, ফ্রি ইলেকশন হতে হবে, ফ্রিতে, যাতে যা আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, পরিবেশ তৈরি করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। তো সে কোনোটাই তৈরি করতে পারবে না। সে মাঝখানে কি করছে, ইলেকশন যাতে না হয় সে একটা 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 কি যে মানে মোদ্দা কথা হচ্ছে যে দেশকে, বাংলাদেশকে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার একটা কোথাও না কোথাও একটা আশঙ্কা করছেন বাংলাদেশের যারা বিশিষ্ট জন রয়েছেন, যেরকম শরীফ ভাই যেরকম বললেন, এবং আরো অনেকে যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা এই আশঙ্কাই করছেন। এবারে যেটা আমরা আলোচনায় আসবো, এই যে মোহাম্মদ ইউনূস একের পর এক বিভিন্ন রকম নিজের মানে পদক্ষেপগুলো করছেন, এই যে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলা, অন্যদিকে দেশে যখন তিনি থাকছেন তখন জামাতে ইসলামী, এনসিপি, এই সমস্ত দলগুলোর সঙ্গে একটা সুষ্ঠু বোঝাপড়া নিয়ে এগিয়ে চলা, এই সমস্ত যে তিনি করছেন, এবং সাম্প্রতিক যে আপডেট, এই যে তারেক রহমানের সঙ্গে মিটিং, শোনা যাচ্ছে যে এই মিটিংয়ের পরপরই জামাতে ইসলামী, নবগঠিত এনসিপি, এরা কিন্তু বেশ ক্ষুব্ধ হয়েছে। মোহাম্মদ ইউনূস কেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করলেন, এই বিষয়টা তারা ভালো চোখে দেখছেন না। আসছি পরের আলোচনায়। এবারে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে স্বাভাবিকভাবে যে এই যে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলছেন, কথা বলার মধ্যে কোনো সমস্যা নেই, যে কোনো মানুষ, যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ডায়লগ চালিয়ে যেতে পারেন, কথা বলে যেতে পারেন, আলাপ আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু সমস্যাটা হচ্ছে আগে নিজের দেশে, দেশের মাটিতে যেরকম জামাতে ইসলামীকে মানে নতুন একটা স্বপ্নের বীজ বপন করে এসছেন জামাতে ইসলামীর কাছে, এনসিপি, নবগঠিত এনসিপি, যে সমস্ত ছাত্র নেতারা যারা জুলাইয়ের এই আন্দোলনে ছিলেন, সেই সমস্ত ছাত্র নেতারা তাদেরকে নতুন স্বপ্নের বীজ বপন করেছেন এই মোহাম্মদ ইউনূস। স্বাভাবিকভাবে তারা এখন যখন দেখছেন যে তাদের এই যে নতুন স্বপ্নের বীজ বপন করা, সেটা বৃক্ষ রোপণ করার পরপর সেটা বড় হওয়ার, মানে বটবৃক্ষে পরিণত হওয়ার মানে অনেক আগেই সেই স্বপ্ন নষ্ট হয়ে যেতে পারে, তখনই সেইটা যখন তারা দেখতে পাচ্ছেন, তখন স্বাভাবিকভাবে মোহাম্মদ ইউনূসকে তারা কাঠগড়ায় দাঁড় করাবেন। এবং এই জায়গা থেকেই আমি শরীফ ভাইয়ের কাছে একটা প্রশ্নে আসবো, সেটা হচ্ছে শরীফ ভাই, জামাতে ইসলামী যারা পুরোপুরি সাপোর্টার মোহাম্মদ ইউনূসের, ফুল সাপোর্ট দিয়ে রেখেছেন, এবং এনসিপি, নতুন গঠিত এনসিপি ফুল সাপোর্ট দিয়ে রেখেছে মোহাম্মদ ইউনূসকে, তারা কি এই বিষয়টাকে ভালো চোখে দেখছেন? তারা কি এই বিষয়টাকে মেনে নেবেন? মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির সখ্যতা হওয়া, বিএনপির নেতার কথা হওয়া, তারা কি এটাকে ভালোভাবে দেখবেন? না, কোনো অবস্থাতেই না। কেন, এই জামাত জঙ্গি, জেহাদি এবং এনসিপিও জামাতের থেকে তৈরি। এদের একটা রাজনৈতিক একটা টার্গেট আছে। এদের টার্গেটই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতাকে নেগেট করা। কি করতে হবে, তারা 25 লক্ষ আর্ম ক্যাডার তৈরি করছে তাদের কাছে অস্ত্র দিয়ে। এর আগে আপনারা শুনছেন যে তারা গৃহযুদ্ধের
গৃহযুদ্ধ অবশ্যম্ভাবী, এটা করতেই হবে, কমপ্লিট করতে হবে। বহুবার শুনছে এই বাংলাদেশটাকে আরো ইন্ডিয়া ভেঙে সেই হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত, সেভেন সিস্টার থেকে বিভিন্ন জায়গা বড় গ্রেটার বেঙ্গল তৈরি করা এবং একটা ইসলামিক খেলাফতের একটা জিল্লা নিয়ে তারা চলছে। তারা কিন্তু নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, ধারাবাহিক একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা, গণতন্ত্র প্র্যাকটিস করা, এটার ভিতরে কিন্তু এরা নেই। এরা ইউনুসকে সামনে রেখে তারা যে অপকর্মগুলো, যে জঙ্গি জেহাদি তালেবানি কাজটা করবে সে, এবং বাংলাদেশের স্বাধীনতাটাকে নস্যাৎ করে দিয়ে তারা যে পাকিস্তানের প্ররোচনায় এটাকে আবার পাকিস্তান বানানোর চেষ্টায় তারা আছে। তারা কিন্তু নির্বাচন আর গণতন্ত্র এগুলোর ভিতরে তারা নেই, একদম নেই। কিন্তু তারা চাইছে যে ইউনুসকে তারা এক্সপ্লয়েট করবে। ইউনুসও তাদেরকে এক্সপ্লয়েট করার চেষ্টা করছে। এখন যখন তারেকের সাথে বৈঠক হলো, তারেকের সাথে 20 মিনিট বৈঠক হয়েছে ওপেন, 45 মিনিট বৈঠক হচ্ছে রুদ্ধদ্বার, এক 1 to 1। এইখানে তারা সন্দেহ করছে ইউনুসকে, যে ইউনুস তো নামাজ রোজাও করে না, সে ওরা জানে। তো তারপরে ইউনুসের প্রতি, ইউনুসকে যতক্ষণ ব্যবহার করা যায়, এটা হচ্ছে জঙ্গি জিহাদিদের টার্গেট। তো 45 মিনিট যখন রুদ্ধদ্বার কক্ষ বৈঠক হয়েছে 1 to 1, কেউ জানে না কি আলোচনা হয়েছে, তারা ধারণা করে নিচ্ছে যে এখানে একটা ষড়যন্ত্রের একটা বীজ তারা দেখতে পাচ্ছে। তো তাদের আছে, আপনি দেখবেন যে ইউনুসের বক্তব্যের ভিতরেই আছে যে জুলাই ঘোষণাপত্র করতে হবে, ওইটা জঙ্গি জিহাদি। জুলাই ঘোষণাপত্র মানেই হচ্ছে যে আপনার বিপ্লবকে, যে বিপ্লব ওরা পিছিয়ে ফেলে আসছে, সেই বিপ্লবকে ওরা আবার রিভাইভ করতে চায়, সংবিধান ছুড়ে ফেলতে চায়। ওরা এত এইটুক বুঝে নাই, এটা তো আহাম্মক, এটা তো নির্বোধ। সংবিধান না থাকলে যে কেউ থাকে না, ইউনুসও থাকে না, ওরাও থাকে না, কেউ থাকে না, সবাই একদম, বাংলাদেশটাই একটা স্টেটলেস কান্ট্রি হয়ে যায়। কারণ এখানে সংবিধান না থাকলে রাষ্ট্রপতি একমাত্র নির্বাচিত বৈধ শাসক হচ্ছে রাষ্ট্রপ্রধান, বৈধ শাসক হচ্ছে সেনাপ্রধান। এরা কেউ তখন থাকছে না। এরা কেউ না থাকলে বিদেশিরা কার সাথে কথা বলবে? বাংলাদেশের পরিচয় কি হবে? বাংলাদেশের পরিচয় হবে যে একটা স্টেটলেস কান্ট্রি, একটা ফেইলিং। তো ওইদিকে চলে গেলে ওখান থেকে যে ওরা ফিরে আসতে পারবে না, তখন যে সাধারণ মানুষের গণপিটুনিতে এগুলো মারা যাবে। আমার এখানে একটা আপনাকে প্রশ্ন, সেটা হচ্ছে মোহাম্মদ ইউনূস তিনি তার যে কার্যকাল, এই সময়ের মধ্যে 5ই আগস্ট পরবর্তী সময় তার যে দায়িত্ব নেওয়া, প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের প্রধান, এবং তারপর আমরা দেখতে পাচ্ছি যে ডিসেম্বরে নির্বাচন হওয়ার কথা ছিল,